শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় বেগম জিয়ার প্রত্যাবর্তন ও আগামী রাজনীতি। এ বিষয়ে আলাপ করার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত জনাব মোফাজ্জল করিম। এছাড়া আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক ডক্টর মাহবুব হাসান। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসবো। লন্ডনে চিকিৎসা শেষে দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা কৃতজ্ঞতা জানালেন দেশবাসীকে। বিমানবন্দর থেকে ফিরে যাওয়া মানুষের বাঁধ ভাঙা উল্লাস, শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত বিএনপি নেত্রী। গণতন্ত্র উত্তরণের পথ সহজ হবে, আশা মির্জা ফখরুলের। জুবাইদা রহমানের 17 বছরের নির্বাসিত জীবনের অবসান। বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ উচ্ছ্বাস। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। এবার কোরবানির ঈদে টানা 10 দিনের ছুটির সুখবর দিল সরকার। উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত 9টি ধারা বাতিল। এবং নির্বাচনের আগে রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন চায় এনসিপি। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দ্রুতই জাতীয় সনদ জানালেন আলী রিয়াজ। এতক্ষণ শিরোনাম শুনছিলাম, আমরা আলোচনায় যাব। প্রথমে আমরা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে তিনজন আলোচক রয়েছেন তার মধ্যে আপনি বেগম খালেদা জিয়ার আইনজীবী। দীর্ঘদিন এই যে আজকে আমরা যে বাঁধ ভাঙা উল্লাস উচ্ছ্বাস দেখছি, কেবলমাত্র নেতাকর্মীদের ভেতরেই নয়, প্রতিটি গণতন্ত্র মানা মানুষ যারা রাজনীতি সচেতন তাদের ভেতরেই এক ধরনের উচ্ছ্বাস রয়েছে, যেটি আমরা বলি রাজনৈতিক যে প্রাণশক্তির বহিঃপ্রকাশ, সেটি ঘটেছে বিভিন্ন ক্ষেত্রে। এবং এর কারণও রয়েছে। দীর্ঘদিন বলা হচ্ছে, বিশেষ করে আইনের ক্ষেত্রে যদি বলি, সেই জায়গায় নানা রকম দমন পীড়ন হয়রানি যেগুলো হয়েছে, মানে অবর্ণনীয় এক কথায়। এবং আপনি এই বিষয়গুলো খুব কাছ থেকে প্রতিটি বিষয় দেখেছেন, বলতে গেলে লড়াইটা করেছেন নিজেই। দুঃখিত, সেই বিষয়গুলো নিয়েই আমি আগে আপনার কাছেই যাচ্ছি, আপনার আলোচনায় শুনবো। শুরু করবেন। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব মোফাজ্জল করিমকে, ডক্টর মাহবুব এবং আমাদের বক্তব্য আপনারা যারা শুনছেন। আমি ম্যাডাম খালেদা জিয়াকে আবার দেশে ফেরত আসার জন্য স্বাগতম জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি তার মানুষের কাছে আবার ফেরত আসছেন সেজন্য। দেখুন, এই মামলা অর্থাৎ ম্যাডাম খালেদা জিয়াকে পতিত সরকার বা অতীত সরকার বা স্বৈরাচার আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে বা গণতান্ত্রিকভাবে মোকাবেলা করতে যখন ব্যর্থ হয়, তখন তারা আইন এবং আদালতকে বেছে নিয়েছিলেন তাকে নিয়ন্ত্রণ করার জন্য এবং ম্যাডাম খালেদা জিয়ার কণ্ঠকে রোধ করার জন্য। আপনারা জানেন যে মামলায় ম্যাডাম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল, সেই মামলা যখন বিচারাধীন, ম্যাডাম খালেদা জিয়াকে সপ্তাহে 3 থেকে 4 দিন সকাল 10টায় আলিয়া মাদ্রাসার আদালতে যেতে হতো, বিকাল 3:30 থেকে 4টা পর্যন্ত তিনি আদালতে থাকতেন। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন যে রোজার মাসেও এর কোনো ব্যতিক্রম ছিল না। এরপরে সেই প্রহসনের বিচার, যে সকল বিচারকদেরকে এই মামলার বিচারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল, তাদেরকে এই বিচারের আসনে তারা বসতেন। কিন্তু আমরা যারা আদালতে উপস্থিত থেকেছি, মামলায় অংশগ্রহণ করেছি, আমাদের কাছে মনেই হয়েছে যে তারা কর্মসূচি ভিত্তিক বিচার ব্যবস্থাকে পরিচালনা করতেন তখন, অর্থাৎ আইন মন্ত্রণালয়।
যেভাবে নির্ধারণ করে দিতেন প্রতিদিনের কর্মসূচি, সেভাবে তারা আদালতে উঠতেন, মামলার কার্যক্রম তারা সেভাবে পরিচালনা করতেন। আমি একদিনের কথা আপনাকে বলি, ম্যাডাম খালেদা জিয়া প্রথম রোজায় আদালতে আসলেন, আবার তৃতীয় রোজায় পরবর্তী তারিখ দিলেন। আমরা নানাভাবে বুঝাবার চেষ্টা করলাম যে ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সুতরাং ওনাকে এই রোজার মাসে প্রতিটাই দিন ওনাকে কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। তাকে যদি বিকেল 4টা পর্যন্ত বসেই রাখেন বিচারের নামে, যাই হোক এভাবে করে করে ম্যাডাম এই আদালতে প্রতিদিন প্রতিনিয়ত হাজির থেকেছেন। আপনারা জানেন যে ম্যাডাম যখন প্রথম মামলায় সাজা হওয়ার পর জেলে চলে যায়, ম্যাডাম এমন একটা জায়গায় ওনাকে রেখেছিল, অর্থাৎ যে জায়গাটা ছিল পুরানো জেলখানা যখন পরিত্যক্ত হয়ে যায়, জেলখানা যখন কেরানীগঞ্জ চলে যায়, সেখানে একটা পরিত্যক্ত ভবন, যেখানে মশা মাছি তেলাপোকা ইঁদুর বসবাস করার জন্য স্বাস্থ্যসম্মত ছিল না, সেই রকম একটা পরিবেশে ম্যাডাম খালেদা জিয়াকে রাখা হয়েছিল। এবং ম্যাডাম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা যাওয়ার আগ পর্যন্ত ম্যাডামের শারীরিক অবস্থা যা আমরা দেশবাসী লক্ষ্য করেছি, শরীরের এই অবনতির জন্য মূল কারণ ছিল ওই রকম একটা জায়গায় ম্যাডামকে থাকতে বাধ্য করা হয়েছিল। ম্যাডাম প্রায় কোর্টে আসতে পারতেন না, এবং কি করা হতো জানেন, যে জোর করে বিচারকের সামনে জেল কর্তৃপক্ষ প্রতিবেদন পাঠিয়েছে যে ম্যাডাম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, তাকে আদালতে উপস্থাপন করা যাচ্ছে না। তখন তারা কি করলেন, জোর করে আবার জেলারকে ডাকানো হতো, ওনাকে এখনই আনা হোক। এরকম সর্বশেষ যখন ম্যাডামকে আদালতে আনা হলো, আমার আজও মনে আছে, ম্যাডাম স্বাভাবিকভাবে চেয়ারেও বসতে পারছিলেন না। তিনি তো হুইল চেয়ারে করে আসলেন, কিন্তু এসে সেই হুইল চেয়ারে তিনি বসতে পারছিলেন না, মনে হচ্ছে চেয়ার সহ তিনি পড়ে যাবেন। আমি তাৎক্ষণিকভাবে বিচারকের দৃষ্টি আকর্ষণ করে একটি দরখাস্ত দাখিল করলাম, এবং আমি রেফার করলাম যে দেখেন, জেলারের যে প্রতিবেদন এবং জেল ডাক্তারের যে প্রতিবেদন আর ম্যাডামের ব্যক্তিগত উপস্থাপন, যেভাবে উপস্থাপন করার পর শারীরিক যে অবস্থা আমরা লক্ষ্য করছি, তাতে তাকে এই মুহূর্তে হাসপাতালে পাঠানোটা খুব জরুরি। বিচারক আমার আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে জেলারকে নির্দেশ দিলেন, এবং তাকে বলা হলো যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিশেষায়িত অর্থাৎ বড় হাসপাতালে স্থানান্তর করে তার শরীরের মানে পরীক্ষা নিরীক্ষা করে নির্ধারণ করা যে তার সমস্যা কি। তারপরে তিনি এই হাসপাতালে যান, এবং পিজি হাসপাতালে যাওয়ার পরে সেখানে তার পরীক্ষা নিরীক্ষা হয় এবং কর্তৃপক্ষ তাকে সেইখানে, এখানে হলো আরেক বিড়ম্বনা, প্রায় 2টা বছর কাল এই হাসপাতালে তাকে রাখা হলো, এবং এই হাসপাতালে থেকে তিনি যখন তার মামলা, তার অনুপস্থিতি কি করা হলো, আমাদের আইনের বিধান ছিল যে যার বিরুদ্ধে বিচার চলে তাকে বিচার চলাকালীন সময় আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হয়। এবং এই সকল কারণে ম্যাডাম যখন 2-1 তারিখে উপস্থিত থাকতে পারলেন না, তখন এই যে আজকের একজন আমাদের আইনমন্ত্রী যিনি জেল খাটছে সাবেক, আমি ব্যক্তিগতভাবে ওনার সম্পর্কে বাজে কথা বলতে চাই না, কিন্তু এত কুটিল জটিল খলনায়কোচিত চরিত্র কোন আইনমন্ত্রী এদেশের ইতিহাসে আর কখনো আসেনি। তিনি কি করলেন, আইনকে অ্যামেন্ডমেন্ট করলেন। কিভাবে অ্যামেন্ডমেন্ট করছে, আমি দরখাস্ত দিয়ে যখন বললাম যে ম্যাডাম অসুস্থ, বিচার অর্জন করুন, উনি আদালতে আসতে পারবেন না, আমার সেই দরখাস্ত নামঞ্জুর করলেন। আমরা উপরে গেলাম এবং যেতে যেতে অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত গেলাম। এখানে আরেকটা কথা না বললে নয়, আপনি দেখেছেন স্বৈরাচার পতনের পর আমাদের দেশে 2টা খুব লক্ষণীয় ব্যাপার ছিল। এক, বাইতুল মোকাররমের ইমাম যে খতিব ছিলেন তিনিও পালিয়ে গেছিলেন, আর হলো বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে কয়জন বিচারপতি ছিলেন তারা পালিয়ে গিয়েছিলেন। ম্যাডামের মামলা নিয়ে যখন আমরা অ্যাপেলেট ডিভিশনে গেলাম, তখন অ্যাপেলেট ডিভিশন কি সিদ্ধান্ত দিলেন জানেন, যে কেউ জামিনে থাকুক না থাকুক, জেলে থাকুক হাসপাতালে থাকুক, তিনি আদালতে ব্যক্তিগত উপস্থিত না থাকলেও তার মামলা চলবে। এই জীবনে প্রথম নজিরবিহীন। এবং এই সিদ্ধান্ত কারা নিলেন জানেন, এই যে অ্যাপেলেট ডিভিশনের যে বিচারকদের
কাছে আমাদের মামলা গেল, এবং তাদের চেহারা দেখে আমার কি মনে হয়েছে প্রথম জানেন? আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো যে কথাটা ছিল এইরকম, যে অ্যাপেলেট ডিভিশনে বসার পর ওই সময় যারা বিচারক মন্ডলী ছিলেন চিফ জাস্টিস থেকে, আমার কাছে মনে হয়েছে আমরা অ্যাপেলেট ডিভিশনে যাইনি, আওয়ামী লীগ অফিসে গেছি এবং এখানে আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমরা বিচার করছে। তাদের মানে বডি ল্যাঙ্গুয়েজ ইমপ্রেশন এই ছিল। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, যেই অসুস্থতার কারণে ম্যাডাম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হলো, সেই হাসপাতালে নিয়ে তার কিন্তু কোনো চিকিৎসা হলো না। তিনি যে অবস্থায় হাসপাতালে গিয়েছিলেন করোনার কারণে, করোনার দায় এড়াবার জন্য এরা নানা রকম স্ট্যান্ডবাজি করে চালাকি করেছে, ম্যাডামকে মুক্তি দেওয়া হলো সাময়িক শর্ত সাপেক্ষে, বাসায় থাকবে, বাসার বাইরে যেতে পারবে না, আর তাদের নির্ধারিত হাসপাতালের বাইরে চিকিৎসা। আমরা দিনের পর দিন দরখাস্ত দিয়েছি। আমার মনে আছে আমাদের আইনজীবী জনাব আব্দুর রাজ্জাক খান, প্রয়াত জনাব এ যে মোহাম্মদ আলী সহ আমাদের অনেক বন্ধুরা আমরা প্রতিনিয়ত আদালতে এই ফাইট করতাম, কিন্তু কে কার কথা শুনে? অর্থাৎ সকালবেলা আইনমন্ত্রী যা দিত, আপনি শুনলে আশ্চর্য হবেন, একজন পাবলিক প্রসিকিউটর ছিল ম্যাডামের মামলায় দুদুকে। সেই পাবলিক প্রসিকিউটর কি করতেন? সকালবেলা বিচার শুরু হওয়ার আগে বিচারকের রুমে ঢুকতেন, তাকে মেসেজ দিয়ে আসতেন যে আইনমন্ত্রীর এই মেসেজ আজকে, এর বাইরে আপনি যাবেন না। খুরশিদ আলম খান, ওপেন কোর্টে বলার পর খুরশিদ আলম খান, জি খুরশিদ আলম খান, না না না, ওর নাম আমি বলতে চাই না, তারপরে বলি আপনি যখন মোশাররফ হোসেন কাজল। তারপরে কি করতো? যখন আদালতে প্রকাশ্যে কথা বলার সময় মনে হয়তো আদালত আমাদের কথায় কনভিন্স হয়েছেন, তখন বলা হয়তো আপনি এটা রাখেন। এমনও কি কোর্ট চলাকালীন সময় আইনমন্ত্রীকে কোর্টের মধ্যে বসে অবহিত করা হতো, আইনমন্ত্রী যে নির্দেশ দিতেন ওই কোর্ট চলাকালীন সময় বিচারককে বলা হতো যে আপনি এইভাবে যান ওইভাবে। যদি দেখতো যে ঠিক আছে আমি পরে আদেশ দিব, নির্লজ্জর মতো আদালত বিচারক যখন ইজলাসে গেলেন, ওই আদালতের মধ্যে আবার সেই পাবলিক প্রসিকিউটর তার ইজলাসে যাইতেন এবং আইনমন্ত্রী মন্ত্রণালয়ের নির্দেশনা তাকে দিয়ে এইভাবে। ম্যাডাম খালেদা জিয়াকে এই সরকারের টার্গেট ছিল যে জেলখানায় নিয়ে বিনা চিকিৎসায় যদি ম্যাডামকে হত্যা করা যেত, তাহলে যেটা হতো সেটা হলো এই যে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা ম্যাডাম খালেদা জিয়া এবং তার উত্তরসূরি এই বাংলা জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনাকে তো জোর করে আপনি জানেন অত্যাচার করে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর ম্যাডামকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়, তাহলে এই স্বৈরাচারের সামনে রাজনৈতিক আর কোনো প্রতিপক্ষ থাকবে না। এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। আমি কথাগুলোকে যদি একটু সামারি করি, তাহলে এইভাবে আমি বলবো যে ম্যাডামের নামে যে বিচারগুলো চলেছিল সেটা প্রহসনের বিচার, অর্থাৎ রাজনৈতিক প্রসিকিউশন বলবো না আমি, ওটা প্রসিকিউশন। এবং এটা করাই হয়েছিল এই জন্য ম্যাডামকে দূর রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। এবং আপনি লক্ষ্য করেছেন আজকে যেগুলো জেল খাটছে তাদের কুকর্ম এবং দুর্নীতির কারণে, ওরা প্রত্যেকটা রাজনৈতিক ময়দানে, আমি এগুলো এদের এই সমস্ত কুলাঙ্গারদের নাম আমি নিতে চাই না, আমার লজ্জা লাগে ওদের নাম নিতে, তাই আমি বলবো যে ওদের নাম আমি নিব না। এবং আপনি জানেন যে ম্যাডাম এই যে 4 মাস আগে তিনি লন্ডনে গেলেন, চিকিৎসা নিলেন, আল্লাহর কত বড় মেহেরবানি তার প্রতি দেখেন। আমরা এটা অনুধাবন করেছিলাম যে বাংলাদেশে যখন পিজি হাসপাতালেও তাকে ভর্তি করা হলো, তাকে চিকিৎসা দেওয়া হলো না, আইওয়া শুধু প্রহসন করা হলো, ওনার মনোনীত ডাক্তারদেরকে হাসপাতালে যেতে দেওয়া হলো না, তাদের চিকিৎসার পরামর্শ নেওয়া হলো না, বিদেশ থেকে ডাক্তার আনলো না। প্রতিদিন আদালতে দরখাস্ত দিয়ে আমরা বলতাম ওনাকে বিদেশে পাঠান, ওনার অতীতের চিকিৎসা এবং অতীতের ডাক্তারদের মতামত অনুসারে বিশেষায়িত চিকিৎসক বা হাসপাতালে চিকিৎসা না হলে তিনি বেঁচে থাকতে পারবেন না। তারপরও তাকে যেতে দেন। এবং আপনি দেখেন এই 4 মাস আগে যখন তাকে বিদেশে পাঠিয়ে দিলেন এবং আজকে যখন তিনি দেশের মানুষের ভালোবাসায় আবার ফেরত আসলেন, গাড়ি থেকে নেমে তিনি যে কাজটি করলেন, আজকে তিনি পায়ে হেঁটে আবার নিজের ঘরে গেলেন, যেই মানুষটাকে মুমূর্ষু অবস্থায় দেশের বাইরে পাঠাতে হয়েছিল। আপনারা লক্ষ্য করেছেন কথা বলতেও তিনি অযোগ্য, অসমর্থ ছিলেন, সেই মানুষ আজকে সুস্থ হয়ে আবার আল্লাহর রহমতে আমাদের কাছে ফেরত আসছে, দেশবাসীর কাছে ফেরত আসছে। সুতরাং আমি বলবো অতীতের স্বৈরাচারের ষড়যন্ত্র এবং স্বেচ্ছাচারিতা এবং নির্যাতনমূলক মনোভাবই ম্যাডামের শরীরের এত অবনতি হয়েছিল এবং ম্যাডামকে যে হত্যা করার পরিকল্পনা তাদের ছিল সেইটাই তারা প্রায় বাস্তবায়ন হয়েছিলেন। কিন্তু 5ই আগস্টের পর যখন পট পরিবর্তন হয়, তখন
তারা যখন পালিয়ে গেলেন দেশ থেকে, যখন গণতান্ত্রিক আমি মানুষের আবার জয় হলো, তখন ম্যাডামের যেটা আমরা প্রতিনিয়ত আদালতে বলে আসতাম, টেলিভিশনে বসতাম, টক শোতে বলতাম, আমরা যে কথাটা বলেছি সেটা বাস্তব হয়েছে। ম্যাডাম বিদেশে চিকিৎসায় গেছেন এবং তার সুচিকিৎসা হওয়ার কারণে আজকে দেশবাসী আনন্দিত, ম্যাডাম নিজেও আজকে উৎফুল্ল এবং ম্যাডামের মনে হচ্ছে যে তিনি অনেকটা সুস্থতা অনুভব করছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসব এবং এই যে দীর্ঘদিন পরে ওনার যে প্রত্যাবর্তন, এতে করে রাজনীতির আসলে কি পরিবর্তন ঘটবে, কোন জায়গাতে কোনো বাকবদল ঘটবে কিনা, নেতাকর্মীদের ভেতর যে প্রাণের উচ্ছ্বাস দেখা গেছে সেই জায়গায় কি অবস্থা রয়েছে, সেই সব বিষয়গুলো নিয়েও আমরা আলাপ করবার চেষ্টা করব। আপনি শুনে আসি, ডক্টর মাহবুব হাসান শুনছিলেন আপনি। হ্যাঁ, ধন্যবাদ। মাসুদ আহমদ সাহেব তো মানে ইন ডিটেলস কিন্তু বলেছে আমাদের গণতন্ত্রের যে প্রতীক বেগম খালেদা জিয়া সম্পর্কে খুবই অ্যাপ্রোপ্রিয়েটভাবে আমরা সেটা শুনেছি এবং উনি বলেছেন। কেন আমরা তাকে গণতন্ত্রের প্রতীক বিবেচনা করি সেটা অবশ্য বলা দরকার। এই জন্য তাঁর হাত দিয়ে কিন্তু প্রথম এরশাদ পরবর্তী নির্বাচনের ভিতর দিয়ে তিনি যখন ক্ষমতায় গেলেন, তিনি কিন্তু সমস্ত কালাকানুনগুলোকে সরিয়ে ফেলেছিলেন। ফলে আমরা সত্যিকার অর্থে একটি মুক্ত গণতান্ত্রিক সমাজে ঢুকেছিলাম। তো এটা একটা মানে বড় বিষয় ছিল, এই জন্যে যে ব্যক্তি টু ব্যক্তি আপনার গণতন্ত্রের প্রতি তাদের যে কমিটমেন্ট সেটা কিন্তু তফাৎ হয়। আমি গণতান্ত্রিক বললেই গণতান্ত্রিক হওয়া যায় না। গণতান্ত্রিক যে নর্মসগুলো আছে, যে নর্মসগুলো থাকা জরুরি, সেগুলো কিন্তু রক্ষা না করলে, সেগুলোর যদি সেবা যদি জনগণ না পায়, তাহলে কিন্তু গণতন্ত্র আমি গণতান্ত্রিক এটা বললে কোনো লাভ নেই। যেটা বেগম জিয়ার সময় হয়েছিল সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা ধ্বংস হয়েছে। বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে, সে কী বলে নির্বাচন কমিশন ধ্বংস হয়ে গেছে। এইরকম প্রত্যেকটা ইনস্টিটিউশন অফ ডেমোক্রেসি এটা ধ্বংস করা হয়েছে, যেহেতু হাসিনা তার রাজত্ব কায়েম করার জন্য এটা করেছিলেন। আপনি লক্ষ্য করবেন যে গত 15 বছরের মধ্যে প্রায় 8-10 বছরে কিন্তু কোনো একটা শব্দ বলার আগে, কোনো মিটিংয়ে শব্দ বলার আগে তোয়াজকারীরা ওনার তোয়াজ করতেন আগে, তারপরে সেই ইয়েতে যেতেন। তো এটা আমরা লক্ষ্য করেছি। আসলে আমরা যদি বিবেচনা করি যে ব্যক্তি খালেদা জিয়া দেশে ফিরে এসেছেন, এটা আমাদের জন্য সবচেয়ে উপকারের একটি দিক। আবার একই সঙ্গে দলের ভিতরে যে ক্রস কারেন্টগুলো আছে, গণতন্ত্র সম্পর্কে ভুল ধারণা আছে, গণতন্ত্র সম্পর্কে অতিরিক্ত আগ্রহ এবং অতিরিক্ত কথা আছে, সেগুলোকে পরিহার করতে হবে। আপনারা জানেন যে গত 5 মাস 6 মাস 7 মাস আগে যখন এই নতুন সরকার আসে, সবাই কিন্তু এইটাই বিবেচনা করেছিল যে ভার্চুয়ালি ডক্টর ইউনূসের এই সরকার ভার্চুয়ালি বিএনপির সরকার। এটা আমরা লক্ষ্য করেছি বিএনপির নেতাকর্মীদের ভিতরে, বিএনপির উচ্চ স্তরের না, মিডল ক্লাস মাঠ পর্যায়ে যারা আছে এবং তারা কি করলো, সেই পুরনো ধাঁচের রাজনীতিকে তারা উপহার দিল। অনেক দুর্নাম হলো, কারণ তারা আওয়ামী লীগের দখলদারিত্বর জায়গাগুলোতে তারা দখল করে নিলেন। এটাতে যে ক্ষতি হয়েছে বিএনপির, যে ক্ষতি হয়েছে বেগম খালেদা জিয়ার, যে ক্ষতি হয়েছে তারেক রহমানের, তারেক রহমান প্রতিনিয়ত এটা সংশোধন করার জন্য কিন্তু বক্তৃতায় প্রতিদিনই বলেছেন, পরিষ্কার করেছেন এবং বহিষ্কারও করেছেন অনেক। হ্যাঁ, তারপরেও কিন্তু আমরা দেখেছি যে আমাদের কেন্দ্রীয় নেতারা তারা কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। আজও পর্যন্ত তাদের অবশিষ্ট অংশ কিন্তু এখনও এই রকম কাজে লিপ্ত আছে। বিএনপি একটা বড় দল, নিঃসন্দেহে বড় দল, এবং গণতান্ত্রিক যে রীতিনীতি বা শিক্ষা তাদের ভিতর আছে,
কিন্তু সংযম, যে সংযম আমাদের সবচেয়ে জরুরি, সেটা থাকতে হবে। বড় দলের যেরকম বড় মানে বুক বা তাদের চৈতন্য অনেক বড়, তাদের প্রত্যাশা অনেক বড়, তেমনি তাদের যে নিয়ন্ত্রণের যে ক্ষমতা সেটি তাদের অর্জন করতে হবে। তার বাইরে কিন্তু গেলে কিন্তু গণতান্ত্রিক যে সমাজ আমরা কায়েম করতে চাই, যে ন্যায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সেই ন্যায় এবং অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না। জি, আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু শুনে আসি। জনাব মোফাজ্জল করিম, আপনি শুনছিলেন প্রথমত যে বিষয়গুলো জনাব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলছিলেন, বিচার বিভাগ এবং সেই জায়গায় আমরা তো বলি সবসময় যে জুডিশিয়ারকে ধ্বংস করা হয়েছে, কিন্তু এই যে এজলাসে আগেই চলে যাওয়া বিচারকের কাছে, কিংবা যে আইনমন্ত্রীর কথা বলা হতো, তৎকালীন আইনমন্ত্রী, তার প্রেসক্রিপশন অনুযায়ী বা উপরের প্রেসক্রিপশন অনুযায়ী, সেগুলো একটি বিষয়। আপনি দীর্ঘদিন প্রশাসনে ছিলেন, এই বিষয়গুলো আসলে যে নজিরবিহীন বলি আমরা, বা এই ধরনের ঘটনাগুলোকেও কিভাবে দেখেন সেটিও একটু বলবেন। আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করব এবং সারা দেশবাসীকে আমি বলবো যে আপনারা আপনাদের আল্লাহর কাছে যখন আপনারা নিবেদন করবেন, তখন মেহরবানি করে আল্লাহর কাছে শুকর গুজার করেন। কারণ কত বড় একটা দুঃসময়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া গেছেন, এবং তার চাইতেও তার সঙ্গে সঙ্গে বিএনপি নামক একটা অত্যন্ত জনপ্রিয় এবং বৃহৎ একটা দল, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য যে প্রচেষ্টা করা হয়েছিল, সেখান থেকে যে উদ্ধার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, আল্লাহ লাখ লাখ শুকুর। হ্যাঁ, আপনার এটা তো নজিরবিহীন। এই যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে যা করা হয়েছে, মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম। এটা তো জামিন পাওয়া যায় না। মানে এটা একটা কথা হলো, একজন অসুস্থ মানুষ, এই দেশের ডাক্তাররা সর্বোচ্চ পর্যায়ে বোর্ড করে বলেছে, যদি হতো যে ডাক্তার জাহিদ বা বিএনপিপন্থী দু একজন বড় ডাক্তার তারা বলছেন যে না বিদেশে চিকিৎসা, তাহলে একটা কথা ছিল। একটা বোর্ড অফ ডক্টরস করা হয়েছে, সেখানে তারা বলেছে যে না, কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের দেশের চিকিৎসায় হবে না। এবং মনে রাখতে হবে যে এখানে যিনি রুগী, তার বয়সটা কিন্তু, এটা তিনি যদি অল্প বয়স হতো তাহলে হয়তো সহ্য করতেন। শি ইজ 79 নাও, আজকে ইয়েতে শুনছিলাম টিভিতে। তো সেখানে কীরকম করে এটা, মানে একটা কীরকম করে যে করলেন এনারা। যাই হোক, আমি আশা করব ভবিষ্যতে যেই ক্ষমতায় আসুক, সে তো আওয়ামী লীগকে তো রীতিমতো কবরই দিয়ে দেওয়া হয়েছে, এবং তারা নিজেরা নিজের কবর খুঁড়েছিলেন এবং তার মধ্যে তারা পড়ে গেছে। কিন্তু বাকি যেই আসুক বা যারাই আসুক, এমনকি বিএনপি ইনশাল্লাহ যদি ক্ষমতায় আসে, তাদের প্রতি অনুরোধ হবে যে না, এই ধরনের ভুল দৃষ্টান্তগুলা অনুসরণ করবেন না। কারণ এই দেশটি, এটা যেমন আপনার তেমনি আমারও, তেমনি ওরও, সকলের। এবং এই দেশটি ইনশাল্লাহ আল্লাহর ফজলে রোজ কিয়ামত পর্যন্ত থাকবে। অতএব ভবিষ্যৎ বলে একটা জিনিস আছে। নেতৃত্বের মধ্যে শুধু বেগম খালেদা জিয়া আর অমুক তমুক এরাই যে থাকবেন তা না, সকলেরই দিন শেষ হয়ে আসবে, নেতৃত্ব থেকে সবাই চলে যাবেন। কিন্তু পরের প্রজন্মের যারা আসবে, তারা কি আদর্শ নিয়ে, কার আদর্শ নিয়ে, কার উদাহরণ, কার দৃষ্টান্ত নিয়ে রাজনীতি পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, সেটা অত্যন্ত জরুরি। আর ডক্টর বাবু হাসান যে কথা বলছিলেন, যে তৃণমূল পর্যায়ে যেই ধরনের অসঙ্গতির কথা বলছেন, কোনো জায়গায় অনিয়ন্ত্রিত পরিবেশ, অনিয়ন্ত্রিত অবস্থার কথা বলছেন, সেই সব জায়গাগুলোতে আপনার মনে হয় কি না, আপনি একটু এটা পরিষ্কার করবেন, যে এই যে আজকে আমরা দেখেছি নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, তাদের যে প্রাণের স্ফুরণ আমরা দেখেছি, সেটি তো তাদের প্রাণপ্রিয় নেত্রীকে কেন্দ্র করেই। কিন্তু সেই নেত্রী, যার এই ত্যাগ তিতিক্ষা, যিনি ছেলে হারিয়েছেন, যিনি তার নিজের যে বাসস্থান সেটি হারিয়েছেন, দীর্ঘদিনের নানা রকম কষ্টের মধ্য দিয়ে গেছেন,
তার যে ত্যাগটি সেটিকে যদি বিবেচনায় নেয় তাহলে কি নেতাকর্মীদের আসলে সেই ধরনের কাজে মানে নেতিবাচক কোনো জায়গায় যাওয়ার সুযোগ থাকে কিনা, সেটিকে ধারণ করার ব্যাপারে মানে নেতাকর্মীদের কতটা গুরুত্ব দিতে হবে বলে আপনার কাছে মনে হয়? না, নেতাকর্মীরা নিশ্চয়ই এত অবুঝ না যে কি ঘটনাবলী ঘটছে, প্রেক্ষাপট কীরকম, কোত্থেকে কোথায় আসলো। আজকে তো হঠাৎ করে যে সবাই উচ্ছ্বাস দেখাতে পারছে তা নয়, ভেতরের মধ্যে একটা ক্ষোভ, একটা বিক্ষোভ, একটা আবেগ বহুদিন ধরে এই দলের, এই এত বড় রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে জমা হতে হতে সে বহিঃপ্রকাশ হয়েছে। এবং সেখানে নেত্রী বা নিজের মানে বালির ট্রাক দ্বারা অবরুদ্ধ ছিল, তারা যেতে পারে নাই, নেত্রীকে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তারা সেখানেও করতে পারে, মানে এই বিষয়গুলো তো ছিলই। সেই জায়গায় আজকের যে অবস্থাটা সেটাই বলছি যে এটা তো এরা সবাই লক্ষ্য করেছে, এবং কেন এই পরিণতিটা হলো সেটাও সবাই অনুধাবন করতে পারছে। তো এখান থেকে নিশ্চয়ই, এবং আমি অনুরোধ করব যে ভুল পথে ওই সেই পুরানো শাসকবর্গ চলেছিলেন, যার জন্য তাদের খেতাব হয়েছে এখন ফ্যাসিস্ট, নিকৃষ্টতম ফ্যাসিস্ট। আশ্চর্য, এইরকম একটা খেতাব পেতে হয়েছে তাদেরকে, এবং এটা অন্যায্য নয়, এটা তারা ডিজার্ভ করে। তো আশা করব আমাদের যারা তরুণ বা তরুণতর যারা, আমাদের তো দিন শেষ হয়ে গেছে, আমি বা মাহবুব আমরা তো এখন মাইনাসের পর্যায়ে, কিন্তু যারা তরুণ নেতাকর্মী আছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ শিক্ষা গ্রহণ করুন কিভাবে শিষ্টাচারের প্রতিমূর্তি হয়ে এই ভদ্র মহিলা আমাদের বেগম খালেদা জিয়া, তার মতো এত মানে ভদ্র, নম্র, শিষ্টাচারপূর্ণ নেতা নেত্রী আমাদের রাজনীতিতে ছিলই না, এখনো নাই। তো সেটা থেকে শিক্ষা গ্রহণ করুন। পরিবর্তনের পরেও কোনো প্রতিহিংসামূলক কোনো বক্তব্য, কোনো আচরণ, তাহলে হবে কি, বিএনপির যারা তৃণমূল পর্যায় পর্যন্ত যারা লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, তারা ঠিক একটা সঠিক পথের সন্ধান পাবে এবং সঠিক পথে চলবে। আর বাইরে থেকে যারা বিএনপিকে দেখছে, বিএনপির তারা সদস্য নয় কিছু, তাদেরও মনের মধ্যে একটা শ্রদ্ধাবোধ জাগতে বাধ্য। ওই একজন মহাপুরুষকে বলা হয়েছিল যে আপনি এত, মহাপুরুষটা বোধহয় ছিলেন, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, ইসলামের ইতিহাসের মহাপুরুষ, যে আপনি এত ভদ্রতা কার কাছ থেকে শিখলেন? তো উনি বলেছিলেন আমি অভদ্রের কাছ থেকে ভদ্রতা শিখি। সেটা কীরকম? ও যা করে আমি তা করি না। তো এই কথাটা আমাদের মনে রাখতে হবে। রাজনীতিতে আজকে স্বৈরাচার, এই ফ্যাসিস্ট বলে যারা উপাধি অর্জন করেছেন এবং ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে যাদের এটা খেতাবটা লেখা থাকবে, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। এই পরিণতি না, আমরা এই পরিণতি চাই না। আমরা একটা সুন্দর একটা পরিবেশ চাই, এবং বিএনপি একটা দৃষ্টান্ত স্থাপন করবে এই আশা। জি, আরেকটি বিষয় যেটি ডক্টর মাহবুব হাসান কিছুটা উল্লেখ করেছেন, যে 90 পরবর্তী সময়েও আমরা দেখেছি বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে, বিভিন্ন সংশোধনী যেগুলো গণতন্ত্রের স্বার্থে, যেমন সংসদীয় গণতন্ত্রে প্রবর্তন কিংবা তত্ত্বাবধায়ক সরকার, সেই বিষয়গুলো যেমন তাদের অ্যামেন্ডমেন্টের মধ্যে এসেছে, তাদের স্বতঃস্ফূর্ত সমর্থনেই সেটি হয়েছে, যেহেতু তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ছিল সে সময়, সেটি একটি বিষয়। এবং আমরা দেখেছি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, উনি দেখা গেছে যেই কালাকানুন ছিল সেগুলোকে বাদ দিয়েছেন। এই যে একটা গণতান্ত্রিক ধারায় আসার যে প্রবণতা, সেই জায়গায় সেই বিষয়গুলো তো উল্লেখ করবেন। পাশাপাশি আপনি দীর্ঘদিন যেহেতু সরকারি চাকরি করেছেন, এবং আমার জানা মতে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন বা সেই সময়ও আপনি খুব কাছ থেকে সেই বিষয়গুলো একটু আপনার কাছে। শুধু বেগম খালেদা জিয়া নয়, এখানে ব্যক্তিগতভাবে বলি, জিয়াউর রহমান সাহেব যখন আমাদের দেশটাকে একেবারে একটা সুন্দর একটা পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন, নিজেই তৈরি করে নিয়ে যাচ্ছিলেন যখন, সেই সময় আমি কিন্তু ঢাকা জেলার
বৃহত্তর ঢাকা জেলা, ওই আজকালকার ছোট বৃহত্তর ওখানকার ঢাকার জেলা ডিসি ছিলাম। আচ্ছা। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে পাশাপাশি থেকে তার খাল কাটা কর্মসূচি বা নিরক্ষরতা দূরীকরণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, এই সমস্ত কর্মসূচিকে ঢাকার ডিসি হিসেবে তার পাশাপাশি ছিলাম। তিনি গ্রাম সরকার প্রবর্তন করেছিলেন। আমাকে ডেকে বলেন, শোনেন, আমি একটা সম্মেলন করতে চাই ঢাকায়, যাদেরকে গ্রাম সরকার করেছে। সেই সময়ে প্রায় ৭৮,০০০ লোকের রাত্রিবাস, খাওয়া দাওয়া ইত্যাদির ব্যবস্থা তাও করেছে। আমি দেখেছি নেতৃত্ব কাকে বলে, এটা কিন্তু জিয়াউর রহমান সাহেবের কাছে শেখার জিনিস ছিল। আমরা সরকারি কর্মচারী হিসাবে আমি অন্তত ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি তার আদর্শটা, তার মতো এরকম সৎ, ন্যায়পরায়ণ এবং সর্বোপরি জনগণের কাছে যাওয়া। যেখানে তিনি গেছেন, আমার একটা দিনের স্মৃতি এখনো মাহবুব পরিষ্কার মনে আছে। গ্রামে, থানাটা ভুলে গেছি, কোন থানায় জানি গেছি, গ্রামে আর কি। তো লোকজন এসে ভিড় করে ওনার কাছে আসতে আছে। তা আমি ডিসি সাহেব ওনার পাশে, এই সরেন সরেন। উনি আমার হাত ধরলেন খপ করে, সরাই দিচ্ছেন কেন, আসতে দেন। আমি সেখান থেকে ভাবলাম যে এইটাই হচ্ছে নেতা, জনগণের নেতা। কারণ উনি জানেন যে যারা আসতেছে তার কাছে তারা তার আপনজন এবং তাদের কাছে তিনি যেতে চান। তো যাই হোক, বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে বলছেন। বেগম খালেদা জিয়ার সম্বন্ধে বলছেন, তার মধ্যে তিনি এই দেশের দেশনেত্রী হিসাবে তিনি কিন্তু ওই শিষ্টতা, ওই ভদ্রতা, ওই নম্রতা, এটার প্রতীক ছিলেন। এর বিপরীতে কি ছিলেন আমি আর সেই আলোচনায় যাচ্ছি না। বিপরীতে কি ছিল জনগণ দেখেছে। তো আপনারা যখন সার্ভিসে ছিলেন, আমি সেই কথা বলছি, বেগম খালেদা জিয়া না, সেই সময় বেগম খালেদা জিয়ার সঙ্গে যখন চাকরি করেছি তখন সচিবের মানে মাঠে নয়, জিয়াউর রহমান সাহেবের সঙ্গে মাঠে চাকরি করেছি ঢাকা জেলার ডিসি হিসাবে। আর ইয়ের সময় বেগম সাহেবের সময়, বেগম খালেদা জিয়ার সময় সচিব হিসাবে করেছি। সেখানেও তিনি কিন্তু ওই একই কথা আমি বলবো, অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত নম্র। বেগম খালেদা জিয়া তিনি শিষ্টাচারের প্রতিভূ। আচ্ছা, তার সঙ্গে যে আচরণটা করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। মানে রাজনৈতিক নেত্রী হিসাবে নয় বা প্রধানমন্ত্রী হিসাবে নয়, একটা দলের প্রধান হিসাবে নয়, একটা মানুষ হিসাবে তো একটা অসুস্থ মানুষ, তাকে আপনি তার প্রাপ্য চিকিৎসা ব্যবস্থাটা করবেন না। আল্লাহর কাছে তো আপনি দায়ী হয়ে গেলেন। তো আসবো আমি আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। জি, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আমরা যে বিষয়টি আলাপ করছিলাম, একটি তো গেল যেই ভোগান্তির কথা আমরা বলছি, দীর্ঘদিনের যে বঞ্চনা বা যেরকম অবিচার অত্যাচার হয়েছে, সেগুলো একটি বিষয়। এখন এই যে প্রত্যাবর্তন, সেই জায়গায় নেতাকর্মীদের ভেতরে তো এক ধরনের প্রাণের শক্তির সঞ্চার হচ্ছে বলা হচ্ছে। সার্বিকভাবে রাজনীতিতে কি ধরনের গুণগত পরিবর্তন বা কি ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আপনার কাছে মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, একটা কথা, এটা খুব স্বাভাবিক যে ম্যাডাম খালেদা জিয়া তিনি যখন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের যখন ক্ষমতা থেকে পদত্যাগ করলেন এবং দেশে নির্বাচন হলো, ওই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এ কথা কেউ ভাবেনি এবং সকলের একটা ধারণা ছিল যে বিএনপি ক্ষমতায় আসবে না। কিন্তু আপনি লক্ষ্য করবেন ম্যাডাম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব নেওয়ার পরে যে নির্বাচন 1991 সনে হলো, সেই নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন তিনি, অর্থাৎ তার দল, মানুষ ভোট দিল কাদের বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে। অর্থাৎ ওই স্বল্প সময় রাজনীতিতে ম্যাডামের আবির্ভাবের পরে তিনি, আপনি লক্ষ্য করবেন যে রাজনীতিতে গুণগত পরিবর্তন সূচিত হয়েছিল বলেই কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির রাজনীতিকে জনগণ গ্রহণ করেছিল। এবং এর পরে ম্যাডাম সাবসিকুয়েন্টলি যতবারই রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, আপনি দেখুন ছোটখাটো ভুল ত্রুটি থাকবে না, এটা হতে পারে না, এটা সব সময় ছিল, সব সময় থাকবে, কিন্তু তার একটা টলারেন্স লেভেল থাকে এবং থাকতে হয়। আপনি দেখবেন এই যে ম্যাডাম আজকে ফেরত আসছে দেশে,
দেশবাসীর আজকে কাম্য এবং দেশের জনগণ সহ বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী সাধারণ মানুষের দেশের সবাই চায় ম্যাডাম সুস্থ হয়ে উঠুক। ম্যাডাম মানুষের সেবায় অতীতে যেমন যেভাবে নিজেকে নিয়োজিত করেছিলেন, তেমনি ম্যাডাম আবার এদেশের সেবা করুক। এবং আপনি লক্ষ্য করবেন তার ইঙ্গিত কিছুটা আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। কারণ আজকে ম্যাডামকে যেভাবে দেশের সাধারণ মানুষ এবং দলীয় নেতা কর্মীরা তাকে স্বাগত জানিয়েছেন, যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, এটা কিন্তু একটা রাজনৈতিক উপস্থিতি ছিল। তো রাজনৈতিক উপস্থিতি মানেই আমি এটা বুঝাতে চাচ্ছি যে ম্যাডাম আবার দেশে ফেরত আসা মানেই হলো মানুষের উচ্ছ্বাসের মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি যে ম্যাডাম আবার রাজনীতিতেই ফেরত আসছেন, যেটা স্বৈরাচার কোনোদিনই চায় নাই যে বেগম খালেদা জিয়া আর কোনোদিন রাজনীতিতে ফেরত আসুক। এখন ম্যাডাম খালেদা জিয়া যখন রাজনীতিতে ফেরত আসলেন, তাহলে 1991 সনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে রাজনীতির যে সকল গুণগত পরিবর্তন সূচিত হয়েছিল তার নেতৃত্ব, তার সরকারের নেতৃত্বে, তার ধারাবাহিকতা যদি ষড়যন্ত্র করে ক্ষমতার বাইরে তাকে পাঠানো না হতো। এবং আপনি জানেন যে 2008-এর নির্বাচন যেটাকে বলেন, 2008-এর নির্বাচনেও কিন্তু 18-র মতো রাতে ভোট কেটে বাক্সে ঢুকিয়ে দিনের বেলা গুনে আওয়ামী লীগকে সরকার বানানো হয়েছিল। সুতরাং ওই ধারাবাহিকতা যদি ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ না বসতো বা না বসানো হতো, তাহলে দেখতেন রাজনৈতিক গুণগত পরিবর্তন যা সূচিত হয়েছিল সেটার একটা স্থায়ী রূপ নিত। মানুষের প্রত্যাশাও ছিল যে ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং তা স্থায়িত্ব লাভ করবে। কিন্তু নানা ষড়যন্ত্রের কারণে বারবার সেটা ব্যাহত হয়েছে। এবং আপনি দেখবেন তার যে উত্তরসূরি বলে আমরা যাকে ধরে নেই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কি নিরলস ভাবে একটা মানুষ গত 17টা বছর কিভাবে রাজনীতি করে গেছে, বিএনপিকে ভাঙার জন্য কত রকম ষড়যন্ত্র করেছে। আমি আজকে একটা কথা আপনাকে আমি না বলে পারছি না। ম্যাডাম খালেদা জিয়া জেলে একটা চক্র দাঁড়িয়ে গেল বিএনপির নেতৃত্বে চলে যাওয়ার জন্য, তখনকার সরকার আওয়ামী লীগ তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করলো। এবং ওই সময় ডিজিএফআই যিনি প্রধান ছিলেন তাদের মদতে একজন লোককে পাঠানো হলো জেলখানায়, খন্দকার দেলোয়ার হোসেন দলের মহাসচিব। তিনি আমাকে টেলিফোন করলেন, মাসুদ আপনি কোথায়? আমি তো কোর্টে। বলছে আজকে একজন লোক যাচ্ছে এবং জেলখানায় গিয়ে তিনি ম্যাডামের সঙ্গে কথা বলবে, এটা টেলিভিশনে বাইরে দেখাবে। ম্যাডাম যাই বলুক না কেন তিনি বাইরে এসে বলবেন যে হ্যাঁ যে কথাগুলো বলবে এটা ম্যাডামের কথাই আমি বলছি। আমি কি করব স্যার? খন্দকার দেলোয়ার আমাকে বললেন আপনাকে ওই লোকের আগে ম্যাডামের সঙ্গে কোর্টে জেলখানায় ঢুকে দেখা করতে হবে। তো আমি তো ইচ্ছা করলেই জেলখানায় ঢুকতে পারি না। তখন আমার মনে আছে জনাব রব্বানী একজন এসিএম ছিলেন ঢাকার, তিনি ম্যাডামের মামলাগুলো দেখাশোনা করতেন। আমি দুপুর 3:15টার সময় একটি দরখাস্ত নিয়ে তার খাস কামরায় গেলাম। তিনি ম্যাডামের মামলার নথি ডাকলেন এবং এনে আমার দরখাস্ত নিয়ে তিনি কি করলেন, আদেশ দিলেন আজকে বিকাল 5টার মধ্যে অ্যাডভোকেট মাসুদকে ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে তার আইনজীবী দেখা করতে দেওয়ার জন্য নির্দেশ করা হইল। এবং এই নির্দেশ দিলেন কাকে? তখন জেলখানার ডিআইজি ছিল শামসুল হায়দার চৌধুরী মেজর। তাকে মেজর শামসুল হায়দার আমাকে টেলিফোন করলেন, আপনি আজকে যাবেন না, আপনি আগামীকাল যাবেন। কারণ শামসুল হায়দারের নলেজেও ছিল যে বিএনপি কে নিয়ে বিভাজন হবে এবং একটা ম্যাডামের নামে একটা মিথ্যাচার করা হবে। তখন উনি আমাকে টেলিফোন, আমি বলছি দেখেন আমাকে কোর্ট অর্ডার দিছে আজকে, এবং ওই অর্ডারে ছিল শামসুল হায়দারের প্রতি যে আপনি ওনাকে দেখা করায় আমাকে অবহিত করবেন। সুতরাং আমি বললাম যে অর্ডারকে তো কমপ্লাই করা আপনার দায়িত্ব, এরপর যদি আপনার ইফেক্ট কিছু আপনার উপরে আসে সেটা তো আমার কিছু থাকবে না। উনি আর্মির লোককে একটু ভয় পেয়ে গেলেন। তখন আমাকে বললে ঠিক আছে স্যার আপনি আসেন, এবং আমি গেলাম। এবং যেই লোক মনোনীত ব্যক্তি ছিল বিএনপির রাজনীতিকে বিভাজনের জন্য, সেই লোক আমার পরে গেলেন। যাওয়ার পরে ম্যাডাম তাকে প্রথমেই বললেন আজকে টেলিভিশনে তুমি কোনো বক্তব্য দিবে না, মাসুদ যা বলবে তার পাশে দাঁড়াবে, প্রয়োজন হয়ে দাঁড়াবার দরকার নাই। আমি এসে বললাম ম্যাডামের যা যা কথা আমি বললাম। আমাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করলেন যে আজকে ম্যাডামের যেহেতু জেলখানায় নেতৃত্ব নিয়ে একটা প্রশ্ন, ম্যাডাম বলছে এইসব নেতৃত্ব নেওয়ার কিছু নেই ম্যাডাম, তিনি বিএনপির চেয়ারপারসন এবং খন্দকার দেলোয়ার হোসেন মহাসচিব। আমরা সেটা দিয়ে আসলাম এবং বিএনপি টিকে গেল। ম্যাডামের যত ষড়যন্ত্র করলেন ম্যাডামকে সেখান থেকে সরাতে পারলো না।
সুতরাং রাজনীতির একটা গুণগত পরিবর্তন যে আসবে ম্যাডামের উপস্থিতিতে, এবং আপনারা লক্ষ্য করেছেন যে জনাব তারেক রহমানের যে পরিপক্কতা রাজনীতিতে, গত 17টা বছর বিদেশে থেকে একটা দলকে এত হাজারো নির্যাতনের মধ্যেও যেভাবে টিকিয়ে রেখেছে, এই রাজনীতি গত একটা পরিক্রমার মধ্যে একটা পরিপক্ক অবস্থা, একটা পারফেকশন বিএনপি অর্জন করেছে। এবং এখান থেকে বিএনপিকে সরানো আসলে সম্ভব না। বিএনপি মানুষের আপনি লক্ষ্য করেন 1991 সনে ম্যাডাম যখন নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলেন, তখন কিন্তু আমাদের সংবিধানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল। জি, বিএনপির নির্বাচনের ম্যান্ডেটেও কিন্তু কথা বলা ছিল না যে আমরা ক্ষমতায় গেলে সংসদ প্রধানমন্ত্রী শাসিত সরকার করব। নির্বাচনে জয়ী হলে আমরা প্রেসিডেন্ট পদ্ধতি বাতিল করে সংসদীয় পদ্ধতি আনবো। একটা মানুষ কতটা গণতান্ত্রিক হতে পারে আপনি দেখুন। ম্যাডাম সঙ্গে সঙ্গে যে তার সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, বিএনপির গঠনতন্ত্রেও কিন্তু তখনও সংশোধন হয় নাই, তারপরও তিনি সংসদীয় ব্যবস্থা আনলেন। সেই সংসদীয় ব্যবস্থার প্র্যাকটিসটাকে তিনি কি করলেন, সংসদীয় স্বৈরাচারের রূপ নিল গত সরকার। সুতরাং বিএনপি ইচ্ছা করলেও আপনি লক্ষ্য করেন ম্যাডামের আচার আচরণ, কথা বলা, কোন মানুষ কি এমন কোন শব্দ শুনেছেন ওনার মুখে কখনো যে কথা শুনলে আমরা আহত হতে পারি, দেশপ্রেমিক মানুষ বা গণতন্ত্রকামী মানুষ আহত হতে পারে? ইভেন তার প্রতিপক্ষ সম্পর্কেও তিনি যে কথা বলতেন তার মধ্যে কোনো অশালীন শব্দ থাকতো না। সুতরাং যার রাজনীতিতে এতটা দূরদর্শিতা, এতটা যোগ্যতা, তার উপস্থিতি গণতান্ত্রিক পরিক্রমায় একটা সাধারণ মানুষের মধ্যে রাজনীতির যে আবার নতুন করে গুণগত পরিবর্তনের কথা ভাবতে হবে। এবং আপনি লক্ষ্য করেছেন রাজনীতি সুষ্ঠু ধারায় পরিচালনার জন্য যে সকল নিয়ামক শক্তি, যে ইন্ডিকেটর গুলো ছিল ওই দেশে, স্বৈরাচার কিন্তু তার প্রত্যেকটা জনগণের সকল প্রতিষ্ঠানকে ব্যক্তিগত প্রতিষ্ঠান বানিয়েছিল এবং সেটাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছিল। বিচার ব্যবস্থা বলেন, পুলিশ বলেন, এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনীতেও দুই একটা চাটুকারকে বসিয়ে সেনাবাহিনী যারা দেশের স্বাধীনতা রক্ষায় প্রতিনিয়ত নিয়োজিত তাদেরকেও মেলাইন করার চেষ্টা করেছিল। তো আপনি লক্ষ্য করবেন, সুতরাং এই জিনিসগুলো অর্থাৎ এই সকল প্রতিষ্ঠানগুলোকে বিএনপি কখনো কলুষিত করে নাই। বিএনপি জনগণের প্রতিষ্ঠানকে সবসময় মর্যাদার সঙ্গে রক্ষা করার চেষ্টা করেছে। এখন আমাদের দেশে একটা স্বৈরাচার জন্ম হওয়ার জন্য যে সকল ইন্ডিকেটর গুলাকে ব্যবহার করতে হয়, একটি রাজনৈতিক সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এবং তারা যদি সেটাকে নিরপেক্ষ থেকে জনগণের জন্য কাজ করতে সুযোগ দেয়, কোন রকম অন্যায় আচরণ তাদের প্রতি রাজনৈতিক সরকার না করে, বিচার ব্যবস্থাকে যেমন অতীত সরকারের মতো নিয়ন্ত্রণ করতে না চায়, মানুষের শেষ ভরসার স্থলে অর্থাৎ বিচার আদালতে মানুষ এসে যদি বিশ্বাস করতে পারে যে না আমরা আদালতে ন্যায় বিচার পাবো, বিচার ব্যবস্থা সেই আওয়ামী শাসনকালের মতো নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা হবে না, ওহী নাজলের মতো বিচার হবে না, মানুষ তার কথা বলতে পারবে, স্বাধীন মুক্তভাবে কথা বললে মানুষকে তাকে কারাবরণ করতে হবে না। এই বিষয়গুলা বিএনপির অতীতের প্র্যাকটিস যদি আপনি লক্ষ্য করেন, আমি আরো একটা কথা না বলে পারছি না, আপনারা লক্ষ্য করবেন যখন আওয়ামী লীগ আন্দোলন করলো কেয়ারটেকার গভর্নমেন্টের, আপনার মনে আছে ম্যাডাম আওয়ামী লীগকে বারবার বললেন আপনারা সংসদে আসেন, ওরা গেল না 185 দিন, বললেন আমরা বিল আনবো কেয়ারটেকারের, আপনারা আসুন আমাদের সেই বিলকে সমর্থন করেন, আমি বিল পাস করে পার্লামেন্ট ডিজলভ করে এবং পরবর্তী নির্বাচন দিব। ওরা সেটা গেল না এবং তাতে কি হলো, আবার একটা নির্বাচন দিয়ে সংসদ নির্বাচন দিয়ে কেয়ারটেকারের বিল, অর্থাৎ জনগণের আন্দোলনের প্রতি, জনগণের দাবির প্রতি ম্যাডাম খালেদা জিয়া এবং তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কি পরিমাণ আস্থা ছিল আপনারা সেটা নিশ্চয়ই ভুলে যান নাই। সেই জন্য ম্যাডামের উপস্থিতি, রাজনীতিতে ম্যাডামের সরব উপস্থিতি, এটা দেশবাসী, জনগণ, বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীর প্রত্যাশা। সুতরাং উনি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজনীতিতে তারা যে পরিক্রমায় আজকে যেখানে উপনীত, এই ধারা প্রবহমান থাকলে জনগণের দাবি এবং তাদের অধিকারকে যেভাবে এতদিন পদদলিত করা হয়েছে, জনগণের সেই দাবি এবং কথা বলার অধিকার, তাদের ভোটাধিকার, তাদের মৌলিক অধিকার, এগুলো রক্ষায় বিএনপির রাজনীতি ব্যর্থ হতে পারেন এবং হবে না। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবার চেষ্টা করবো আপনার কাছে, একটু শুনে আসি। ডক্টর মাহবুব হাসান যে কথা বলছিলেন, এই যে নেতৃত্বের প্রশ্নে বা নেতৃত্বের প্রসঙ্গে যে বিষয়গুলো উল্লেখ করছেন, আপনার কাছে কি মনে হয় দীর্ঘদিন বিএনপির যে নেতৃত্ব নিয়ে
এই অবস্থায় এবং এত ঘাত প্রতিঘাতের পরে আজকের যে পরিস্থিতি বা যে অবস্থা কিভাবে দেখছেন? খুবই ইতিবাচক বলে আমি মনে করি। প্রথমত আপনারা নিশ্চয়ই ভুলে যান নাই যে এরশাদের বিরুদ্ধে যে গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া, সংসার থেকে বেরিয়ে এসে রাজপথে এসেছিলেন, অনন্য সাধারণ ছিল সেই ঘটনা। আমরা সাংবাদিক হিসেবে দেখেছি উনি প্রতিনিয়তই তো সাংবাদিকদের সঙ্গে ছিলেন এবং কিভাবে মানে মানুষের সঙ্গে তিনি যোগাযোগ করতেন এবং মিডিয়ার সঙ্গে যোগাযোগ করতেন। এই যে দূরদর্শিতা, যে মিডিয়া এবং জনগণ, এই দুটোই মানে যে কোনো রাজনৈতিক নেতাকে নির্মাণ করে নিতে পারে। বেগম জিয়া নির্মিত হয়েছেন সেখান থেকে, মাটি থেকে, উৎস থেকে, তৃণমূল থেকে। এটা বুঝতে হবে। যদি মনে করে যে না একজন জেনারেলের স্ত্রী হিসেবে তিনি বা একজন মেজরের স্ত্রী হিসেবেই তিনি কেবল না, তিনি যে মাটি ও মানুষের মানে নেত্রী হয়ে উঠেছেন, সেটি কিন্তু তার চৈতন্যে ছিল, তার মননে ছিল, তার আচরণে ছিল, তার সাংস্কৃতিক যে ব্যাকগ্রাউন্ড সেখানে ছিল। নাহলে রাতারাতি মানুষ চেঞ্জ হয়ে যেতে পারে না। এটা তার ধারাবাহিক প্রকাশের ফল। আজকে তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, আমি এটাকে বলি যে একটি নতুন সূচনা। ওনার যে বোধোদয় হয়েছে, ওনার যে দৃষ্টিভঙ্গি একটি টুয়ার্ডস দ্য জনগণ হয়েছে, মানুষের প্রতি তার কর্তব্য দায়িত্ব উনি যে উপলব্ধি করতে পেরেছেন, বিশেষ করে একেবারে মানে তৃণমূলের কৃষক, শ্রমিক যারা খুবই খাটেন এবং যারা আপনার উৎপাদনের সঙ্গে জড়িত, এই দেশের প্রতিটি উৎপাদনশীল মানুষের জন্যে তার এই 31 দফা একটি যুগান্তকারী কি বলে দফা বলে আমি মনে করি। তবে এই দফাগুলো বাস্তবায়ন করতে হলে তার ওই রকম নিবেদিত মানুষ লাগবে, তার কর্মী বাহিনী লাগবে, তার নেতাদের সেই রকম মানে লাগবে, বিচক্ষণতা লাগবে, দূরদৃষ্টিতা লাগবে, শিক্ষা লাগবে। এইটা অত্যন্ত জরুরি। আমি ধারণা করি যে বিএনপির ভিতরে আছে, থাকবে না কেন, অবশ্যই আছে। তারা এই যে মাঠে থেকে গত 17 বছর ধরে যেভাবে তারা মানে মার খেয়ে, ফ্যাসিস্ট সরকারের মার খেয়ে, তাদের নির্যাতন সহ্য করে, জেল বুক করে, গুম খুনের মানে হয়ে তারা যে বেঁচে আছে, তারা যে এখন প্রতিবাদে মানে এখনও তার রাস্তায় আছে, এটাই তাদেরকে তৈরি করেছে যে তাদের এখনকার যারা রাজনৈতিক প্রতিপক্ষ আমরা মাঠে দেখি, তারা তাদের অনেকেই এটি বলতে শুনি যে এতদিন বিএনপি কোথায় ছিল, বিএনপি আন্দোলন করে এটি অর্জন করতে পারেনি, এরকম এ ধরনের কথাবার্তা শোনা যায়। আমরা তো দেখেছি যে বিভিন্ন বিভাগীয় সমাবেশ বলি, বিভিন্ন প্রোগ্রাম বলি, সেই সব জায়গায় বিএনপির নেতাকর্মীদের কি ধরনের অংশগ্রহণ বা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেগুলো তো আসলে বিবেচনায় নিতে হয়। হ্যাঁ, নিতে হবে। যারা এই কথাটা বলেন যে এই 18 বছর ধরে বিএনপি পারেনি, এটা যারা বিশ্লেষক তারা কিন্তু বুঝবেন যে না, পেরেছে। তারা তৃণমূল থেকে শুরু করে একবারে রাজধানী পর্যন্ত প্রতিটা স্তরে স্তরে বিএনপি যে কাজগুলো করেছে, হ্যাঁ, হাসিনাকে তাড়াতে পারেনি বা তাড়ায়নি। কিন্তু কারণ হলো দুটো, যে বিএনপি তো বিপ্লবী কোনো রাজনৈতিক দল না, খুবই কি বলে নিয়মতান্ত্রিক, গণতন্ত্রকে কায়েম করার জন্য, গণতান্ত্রিকভাবে পালাবদল করার জন্যে তারা চেয়েছে। ফলে তারা মানে সন্ত্রাসী পথে বা অপরাধমূলক কাজে তারা কখনোই মানে উদ্বুদ্ধ করেনি। যারা এই কথা বলে যে বিএনপি ব্যর্থ হয়েছে বা এত 16 বছরে তারা পারে নাই, 17 বছরেও পারে নাই, এখন তারা দাবি করলেই হবে। কিন্তু তারা যে নির্মাণটা করেছে, দেশের সমস্ত রাজনৈতিক চৈতন্যে যে একটা পাটাতন তৈরি করেছে, প্রতিবাদ, প্রতিরোধ এবং মানে ক্ষমতার দিকে নয়, গণতন্ত্রের দিকে তারা ধাবিত হয়েছে। ক্ষমতার হলে যে কোনো ভাবে, যারা 10 লক্ষ লোক উপস্থিত হয়েছে, তারা যদি বলতো যে না এটা দখল করে ফেলতে পারতো। এটা কারোর পক্ষে সম্ভব ছিল না যে এটাকে রক্ষা করে, কিন্তু তারা করেনি। এই জন্যই যে তাতে রাজনৈতিক দল হিসাবে তার যে অর্জন,
গত 17 বছর কেন, আমি তো মনে করি যে এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া শুরু করে তারেক রহমানের এই দৃষ্টিভঙ্গিকে আমি মানে স্যালুট জানাই, এই জন্য যে অসাধারণ এই সংযম এবং পরিকল্পনা তিনি বাস্তবায়নের পথে নিয়ে আসছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা যাব জনাব মোফাজ্জল করিম, যে বিষয়গুলো আলাপ করছিলাম সেই সবই একটু আলোকপাত করবেন। যে এই যে প্রবাস কারাবাসের দোলাচলে ছিল নেতৃত্ব, তারপরেও কিন্তু সেই অর্থে একটা ইস্পাত দৃঢ় মনোভাব ছিল নেতাকর্মীদের ভেতরে। কি এটি কি নেতৃত্বের একটা কারিশমেটিক পাওয়ার আপনার কাছে মনে হয় কিনা, যাতে করে এই বন্ডেজগুলো খুব সুদৃঢ় ছিল নেতাকর্মীদের ভেতরে? না, এর কারণ হলো আপনাকে দেখতে হবে যে বিএনপির জন্মটা হয়েছিল কোন সময় এবং প্রেক্ষাপটটা কি ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অ্যাকচুয়ালি দলটা করেছিলেন এটা শুধুমাত্র প্রেসিডেন্ট হওয়ার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, একটা আদর্শ মানুষের মধ্যে একটা চেতনার সৃষ্টি করা, আদর্শ সৃষ্টি করা, এবং সেখানেই কিন্তু বীজটা বপন করা হয়েছিল। জিয়াউর রহমান সাহেব যে আদর্শের উপরে বিএনপি নামক দলটি প্রতিষ্ঠিত করেছিলেন, আজকে আল্লাহর শুকুর যে পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া বা তারেক রহমান বা অন্যান্য বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ দল পরিচালনার দায়িত্বে ছিলেন, তারা সেটা অনুসরণ করেছেন। শুধু অনুসরণ করা নয়, তারা সেটা নিজেদের মধ্যে ধারণও করেছে। আত্মপরিচয়ের বিষয়টা মানে করেছে, যেমন আমরা বাংলাদেশি, মানে আত্মপরিচয় আমাদের বাংলাদেশি, এই জাতিসত্তাকে আমরা প্রতিষ্ঠিত করতে চেয়েছি। আমরা শুধু বাঙালি থাকিনি, আমাদের যে বাউন্ডারির মতো যে যে অপরাপর যারা আরো জাতিগোষ্ঠী আছে সেটাকেই কেন্দ্র করে আমরা কিন্তু বাংলাদেশি আমাদের বহু জাতিসত্তা এখানে আছে। জাতীয়তাবাদ কথাটাই তো প্রথম আসলো জিয়াউর রহমান সাহেব যখন এটাকে চালু করলেন। সেই থেকে এখন সকলেই এটার ভাগ নিতে চায়, কিন্তু এটা আসলে কিন্তু ওই ব্যক্তিটি যাকে আমার সৌভাগ্য হয়েছিল কাছে থেকে দেখার, তো সেই জন্যে ওই আদর্শের উপরেই কিন্তু এখন বেগম খালেদা জিয়া বা তারেক রহমান বা অন্য সকলে আমরা সেই আদর্শ থেকে যদি আমরা গড ফরবিড আল্লাহ না করে বিচ্যুত হয়ে যাই, তাহলে কিন্তু খবর আছে, বিএনপির জন্য খবর আছে। আশা করি সেটা হবে না। নিবেদিত প্রাণ অনেক নেতাকর্মী আছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেগম খালেদা জিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকুর যে তিনি এখন সুস্থ অবস্থায় আবার দেশে এসেছেন, তার ভালো চিকিৎসাটা হয়েছে। তিনি এবং তারেক রহমান, তারা মানে মা আর ছেলে বলে নয়, আমি অন্যভাবে দেখি দুইজন বিএনপির, তারা দুই নেতা বা নেত্রী। অতএব তারা যখন আছেন এবং এখন পর্যন্ত আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সেই আদর্শের মধ্যে তারা অবিচল, এবং সেই দিকেই দলটাকে নিয়ে যাচ্ছেন। বিএনপির আর চিন্তা করার কোনো কারণ নাই, যতক্ষণ পর্যন্ত সেই আদর্শ, সেই মৌলিক আদর্শ আমরা আঁকড়ে ধরে না থাকি, মানে বিএনপি আঁকড়ে ধরে রাখতে পারবে, এটি একটি বিষয়। যেহেতু আপনি বললেন যে আল্লাহর অশেষ রহমত যে বেগম খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থ এবং নেতৃত্বের জায়গায় অনেক ক্ষেত্রেই হয়তো অবদান রাখবার সেই অর্থে সুযোগ থাকবে, এই জায়গাতে আপনার কাছে মনে হয় কিনা আমাদের রাজনীতিতে এখন রাজনৈতিক ময়দানে যে আলাপটি বেশ জোরে সোরে চলছে সেটি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচন কখন, ডিসেম্বর না জুন নাকি আরও পরে, নানা রকম কথাবার্তা আসছে। কেউ কেউ এই সরকারের মেয়াদকে প্রলম্বিত করবার কথাও বলছে। সেই জায়গাতে আপনার মনে হয় কিনা এই যে আজকে বেগম জিয়ার প্রত্যাবর্তন কিংবা রাজনীতিতে প্রবেশের কথাই আমরা বলি, দলের নীতি নির্ধারণী জায়গায় অবদান রাখবার, এইসব সক্রিয় হওয়ার ক্ষেত্রে সরকারের উপর এক ধরনের নির্বাচনী চাপ তৈরি হবে কিনা? না, আমি এটাকে চাপও বলবো না, এবং বলবো না যে সরকার এতে বিচলিত হয়ে গেছে। না, বিচলিতর কথা বলছি না, আমি বলছি যেটি একেবারে নিয়মহীন একটি অবস্থায় ছিল সেই জায়গাতে অন্তত আরেকটু মানে দ্রুত গতিতে সেই জায়গায় আগাবে কিনা। অত্যন্ত নৈর্ব্যক্তিকভাবে যদি বলতে হয় তাহলে আমি বলবো প্রফেসর ইউনূসের সরকার যেটা, এটা একটা দায়িত্ব পালন করছে, এটা রাজনীতি করছে না, দায়িত্ব পালন করছে। একটা প্রয়োজনের সময়ে, যে সময়ে এই ধরনের আমাদের একজন পরিচালকের দরকার ছিল, নেতা শব্দটা ব্যবহার করলাম না,
এই দেশটাকে, এই জাতিটাকে পরিচালনা করার জন্য ডক্টর ইউনূসের মতো একজন মানুষের দরকার ছিল, যার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা একেবারে তুঙ্গে। এরকম মানে একজন মানুষ পাওয়া যে কোনো জাতি, বাংলাদেশে তো নাই, পৃথিবীর অনেক দেশেই নাই। এবং আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন। অতএব তিনিও খুব ভালো করে জানেন যে তার লক্ষ্যটা কি। প্রফেসর ইউনূসের যদি লক্ষ্য অন্যরকম হতো তাহলে আমার তো লক্ষ্য নাই, কিন্তু আরো তো সাথে তো আরো অনেক লোকজন আছেন। না, লোকজন যতই থাকুক না কেন, কান্ডারি যদি ঠিক থাকেন তাহলে যদি কেমন, তাহলে পরে কেউ কিছু করতে পারবে না। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি কোনো আলামত সেরকম বদমতলবও নাই, আলামতও নাই। উনি যেটা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে অথবা ছোট সংস্কার হলে ডিসেম্বর, বড় সংস্কার হলে এবং নির্বাচনও ডিসেম্বর অথবা বেশি যদি যায় জুন মাস পর্যন্ত। ওতেও লাগবে না বোধহয় জনসমর্থন নিয়ে। আর এখন যেহেতু বিএনপিও মোটামুটি একই চিন্তা করছে, তো আশা করা যায় ঠিক সময় মতো নির্বাচন হবে। নির্বাচনটা হওয়া দরকার এবং নির্বাচন হবে ইনশাল্লাহ। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুণাক করে এরকম কোনো আলামত প্রকাশ করে নাই যে নির্বাচন ছাড়া তারা এখন অথবা একটা কিংস পার্টি মার্টি এই সমস্ত করবেন। নো, এটাকে আমরা ভুলে যেতে পারি। তো আমাদের জন্য সামনে, আমি মনে করি সামনে গণতন্ত্রের জন্য একটা সুদিন হবে। আমাদেরও সেই প্রত্যাশা। আমরা একটু শেষটা শুনবো অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের কাছে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, যে বিষয়টি বলছিলাম যে এই যে নির্বাচন নিয়ে কারো মধ্যে তো হয়তো ধোঁয়াশার শঙ্কা থাকতেই পারে, আর আমরা তো এই গণতন্ত্রের যে প্রেক্ষাপট সেই জায়গাতে তো একটা ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় থাকেই। সেই জায়গাতে যে আজকের বেগম জিয়ার যে প্রত্যাবর্তন, তাতে করে আপনার কাছে কি মনে হয়, যদি কেউ সে ধরনের চিন্তা ভাবনা করেও কিংবা সেইগুলোর বিষয়ে এক ধরনের সরকারের চাপ এবং দ্রুততম সময়ে নির্বাচন এবং কাঙ্ক্ষিত দিকে যাচ্ছে কিনা, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো। জি, আপনাকে ধন্যবাদ। খুব ভালো একটা, খুব সময় উপযোগী প্রশ্ন আপনি আমাকে করেছেন। আমি একটা কথা এইভাবে বলে নিই, দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, ইংরেজিতে একটা কথা আছে যে লাইক প্রডিউসেস এ লাইক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উর্দি পরে রাষ্ট্রীয় ক্ষমতায় আসছিলেন, কিন্তু আপনি দেখেন মজার জিনিস কি, তিনি দুইটা মহৎ কাজ করে গেলেন। একটা হলো এই দেশের বিচার ব্যবস্থাকে স্বাধীন রাখার জন্য তিনি কাজ করে গেলেন। আর একটা কাজ তিনি কি করলেন, যার গণতন্ত্রের কোনো কথাই বলার কথা ছিল না, তিনি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা এই দেশে প্রবর্তন করে গেলেন। ম্যাডাম খালেদা জিয়া আসলেন, ইনি এসে কি করলেন, তিনি সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করলেন। আরো অনেক অ্যাচিভমেন্ট আছে, আমি খুব সামারি কথাগুলো বলে যাচ্ছি। জনাব তারেক রহমান কি করলেন দেখেন, এত সংগ্রাম আন্দোলনের মধ্যেও তিনি এটা বললেন যে আমরা নির্বাচনে জয়ী হলে আন্দোলনরত স্বৈরাচার পতনের আন্দোলনে যে সকল রাজনৈতিক দল মাঠে সক্রিয় ছিলেন, আমরা তাদেরকে নিয়ে মিলিতভাবে সরকার করব। অর্থাৎ বিএনপি এককভাবে জয়ী হলে সরকার হবে জাতীয়, অর্থাৎ সকল রাজনৈতিক দলের। তাহলে একটা মানুষের মধ্যে রাজনীতি সম্পর্কে কতটা কমিটমেন্ট থাকলে, কি পরিমাণ দেশপ্রেম থাকলে নির্বাচনে জেতার পরেও তার কমিটমেন্ট জনগণের কাছে কি বক্তব্য তিনি দিলেন, এ হলো মূল কথা। এরপর আমাদের দেখেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় থাকা উচিত না। কেন থাকা উচিত না? হ্যাঁ, দুষ্ট লোকরা নানা কথা বলে, নানা জায়গায় আমরা শুনি, এগুলা কেবলমাত্রই প্রোপাগান্ডা। এগুলোর উপরে আমাদের বেশি গুরুত্ব দেওয়াটা ঠিক হবে না। নির্বাচন আজকাল যখনই এটা হবে, কিন্তু মজার ব্যাপার হলো নির্বাচনে আমাদের কোন রকম সন্দেহ না থাকার কারণ হলো, যে কারণটা আমি এখন আপনাকে বলবো, আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখলে উৎসাহিত হয়নি। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরে ওই সময় 3-4 দিন দেশের সরকার ছিল না, ওই সময় কিন্তু সেনাবাহিনীকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করাটা স্বাভাবিক ছিল। কিন্তু তারা বুঝলেন যে না, গত 17 বছর বিএনপি তথা রাজনৈতিক দল যে আন্দোলন করেছিল মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার, সেখানে সেনাবাহিনী তার মধ্যে কোন রকম বাধা হয়ে দাঁড়াবে না। ঠিক তেমনি জাতির সকল ক্রাইসিসে সেনাবাহিনী যখন দাঁড়িয়েছিলেন দেশের স্বার্থ, সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষার জন্য, এবারও কিন্তু তারা ঠিক একই ভূমিকা পালন করলেন। 2-1টা লোককে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনী প্রধান বানিয়েছিল তাদের অসৎ উদ্দেশ্য সাধনের জন্য। ওরা ওই প্রতিষ্ঠানকে মেলাইন করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়ে চলে গেছে। সেনাবাহিনী সগৌরবে কিন্তু আজও দেশের অতন্ত্র প্রহরী হয়ে দেশের স্বাধীনতাকে পাহারা দিচ্ছে। তবে মজার জিনিস হলেই
সেই সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখলে উৎসাহিত হয়নি। আমি জনাব ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ দিব, তিনি সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছিলেন যে না, দেশটা গণতন্ত্রের, দেশটা সাধারণ মানুষের, রাজনীতিবিদরা তাদের প্রতিনিধি, তাদেরকে ডেকে বলেছিলেন আসুন আপনারাই। আর প্রফেসর ডক্টর ইউনূস, ওনার বিকল্প উনি নিজে, ওনার কোনো বিকল্প নাই এবং এটা হবেও না। মজার ব্যাপার হলেই তিনি টাইম এন্ড অ্যাগেন বলেছেন যে ক্রাইসিস আওয়ামী লীগ সরকার দেশে তৈরি করে গেছিলেন, এই মুহূর্তে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে তারা কিন্তু মনে করেছিলেন ইউনূসের মতো একজন ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করুক। তারা সমর্থন করে বলেছেন বলেই কিন্তু আজকের এই সরকার। সুতরাং রাজনৈতিক দলও কিন্তু জনাব ইউনূসের প্রতিপক্ষ নন। আর জনাব ইউনূস নিজে বলেছেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন না। তাহলে আমাদের নির্বাচন নিয়ে সংশয় হওয়ার কোনো কারণ নাই। আর সেনাবাহিনী তারা আগেই বলেছে এবং কাজ করে দেখিয়েছে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে না। তাহলে আমাদের মধ্যে এত সংশয় কেন 2 দিন আগে এবং পরে? এবং যে কোলাপ কারণগুলো তো আমাদের কাছে অজানা না। সুতরাং আমরা এটা নিশ্চিত গণতন্ত্রের, যেমন আজকে ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে আসছেন, এটা কিন্তু গণতন্ত্রের বিজয়। তারেক রহমান সাহেব আসবেন, গণতন্ত্রের বিজয়। সুতরাং গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা যায় কিন্তু এটাকে পদদলিত করা যায় না। এই নির্বাচনই হলো গণতন্ত্রের সাধারণ মানুষের রায়। মানুষ তার নিজের সরকার নিজে নির্বাচন করবে, আর সেটাই হলো নির্বাচন। আমাদের দেশে এখন আর এরকম কোনো পরিবেশ পরিস্থিতি নাই যে জনগণের দাবিকে পদদলিত করে স্বৈরাচারের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন আদালত, সবকিছু ব্যুরোক্রেসি, এগুলোকে ব্যবহার করে জনগণের অধিকারকে নিয়ন্ত্রণ করার প্রবণতা আজকে ইউনূসের সরকারের যেমন নাই। দেশের সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও চায় দেশের মানুষের দায়িত্ব মানুষের ঘাড়ে চলে যাবে, মানুষ তার সরকার নিয়ন্ত্রণ করবে, নির্বাচন করবেন এবং মানুষ নিজে ভোট দিয়ে নিজে সরকার বানাবে। সুতরাং আমাদের দেশে স্বাস্থ্যকর পরিবেশ এখন। অসংখ্য ধন্যবাদ। অতএব আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।